পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, এই দুইটা মানুষ হাজার হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের বুকে এমন ভয়ঙ্কর বিষ ছুড়ে দিচ্ছে, যেই বিষের যন্ত্রণায় সারা বাংলাদেশ কাতরাচ্ছে। সারা বাংলাদেশ এই যন্ত্রণায় বেদনায় নীল বর্ণ ধারণ করতেছে, কিন্তু বাংলাদেশের সরকার, প্রশাসন, সেনাবাহিনী কেউ কিছু এদের বিরুদ্ধে করতে পারতেছে না। এরা সকলের ধরাছোঁয়ার বাইরে। এদের এই ভিউ ব্যবসা, এদের এই উচ্ছৃঙ্খল আচরণ, এদের এই উদ্ভট কথাবার্তা বাংলাদেশকে কোন লেভেলের ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কতটা অনিশ্চিত করে তুলছে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন। প্রথমে আসি এদের আওয়ামী লীগ, শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের বিষয়ে চরম বিরক্তি ভাব নিয়ে, এবং এই বিরক্তির ভাবের ফলে ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে এই বিষয়ে। এই লোকগুলো যদি ওই হাজার মাইল দূরে থেকে আওয়ামী লীগ, শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তাহলে আসলে আপত্তির খুব বেশি কিছু থাকে না। কিন্তু এদের কথায় যখন বাংলাদেশে বসবাস করা শান্তিপ্রিয় মানুষগুলো উচ্ছৃঙ্খল হয়ে ভবিষ্যৎ না ভেবে এমন এমন কিছু কর্মকাণ্ড করতেছে, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের স্থিতিশীলতা চরম হুমকির মুখে চলে যাচ্ছে। দেখেন, শেখ মুজিবের ভাস্কর্য ভাঙছে, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়াই দিছে, তারপরে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রিক সকল বিষয় নিয়ে এরা এমনভাবে বিষ উদ্গার করতেছে। এর ফলে এই যে মানুষগুলা জড়ালো ধানমন্ডি 32 নম্বর ভাঙতে, শেখ মুজিবের ভাস্কর্য ভাঙতে বা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করতে, এই মানুষগুলোকে কিন্তু দেশের মানুষ চিনে। এরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছাত্র সমন্বয়ক যারা এরা আছে, তারপরে এদের সমভাবাপন্ন লোক, জামাত শিবির আছে। কিন্তু এর ফলে এই যে আওয়ামী লীগ দলটার মনে এমন একটা ক্ষত সৃষ্টি করে দিল, যে ক্ষত হাজার বছরেও মিটবে না। বাংলাদেশ আওয়ামী লীগের বুকে ক্ষত সৃষ্টি করা মানে কিন্তু ওই শেখ হাসিনার বুকে একা ক্ষত সৃষ্টি করা না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটা প্রান্তে, প্রতিটা পাড়া মহল্লায়, পরিবারে আছে। আর এত মানুষের বুকে যখন আপনি ক্ষত সৃষ্টি করতেছেন, ক্ষোভ সৃষ্টি করতেছেন, এই ক্ষোভ একদিন না একদিন দাবানলের মতো বেরিয়ে আসবে। তখন ওই ইলিয়াস, ওই পিনাকি, এরা তো ঠিকই ধরাছোঁয়ার বাইরে থাকবে। এদেরকে আসলে কিছু করার থাকবে না, কারণ এরা যা করতেছে, এরা তো আসলে দেশের আসার কোনো পরিবেশ পরিস্থিতি রাখে নাই, বা এরা দেশে আদৌ আসবে না। কিন্তু এই দেশে যারা আছে এবং দেশে থেকে যে মানুষগুলো এই সকল কর্মকাণ্ডে জড়ালো, তাদের বিরুদ্ধে যখন ভবিষ্যতে এর প্রতিশোধ নেওয়া হবে বা এর ক্ষোভ ঝাড়া হবে, তখন এদের পরিণতিটা কি হবে আপনি একবার ভেবে দেখেন। এখন আসে সেনাবাহিনী প্রসঙ্গে। এরা সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে যেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বা মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এটা আসলে একটা দেশের জন্য কত বড় ক্ষতিকর, একটা সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষও তা খুবই স্পষ্টভাবে বুঝতে পারে। কারণ সেনাবাহিনী হচ্ছে দেশের শেষ স্তম্ভ। সকল স্তম্ভ যদি ভেঙে চুরে গোড়ায় যায়, তখনও কিন্তু ওই সেনাবাহিনী দেশকে রক্ষা করে, দেশকে সোজা রাখে। কোনো সরকার যদি ফেল করে, কোনো রাষ্ট্রের সকল বিষয় যদি ফেল করে, তখনও কিন্তু সেনাবাহিনী একমাত্র রাষ্ট্রকে দাঁড় করায় রাখে। আর এরা সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে লাগছে, এরা বলতেছে যে আমরা তো সব সেনা না, আমরা তো দুই একজন সেনা। কিন্তু ভাই, সাধারণ মানুষ এই দুই একজন আর ওই সেনা প্রধানকে বা দুই একজন জেনারেলকে এইটা চেনে না। তারা চেনে সেনাবাহিনী এবং মানুষ। এরা যেভাবে অযৌক্তিক অকথ্য কথা বলে সেনাবাহিনীর দুর্নাম রটাচ্ছে, এই কথাগুলো যদি সাধারণ মানুষ গ্রহণ করে, আসলে দেশের পরিস্থিতি তাহলে কোন লেভেলে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এর একটা উদাহরণ আমি দেই, যে এরা কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে সেম ওয়েতে নামছিল। পুলিশ বাহিনীকে সারা দেশের মানুষের শত্রুতে পরিণত করেছে। পুলিশ বাহিনী, আপনাদের অভিযোগ যে আন্দোলনে গুলি ছোড়ে, বিরোধী দলকে দমন করে, এটা সেটা অনেক কিছু। কিন্তু ভাই, পুলিশ বাহিনী সরকার রাখেই এই জন্য। এখন যদি আপনার আওয়ামী লীগ মিছিল মিটিং করে, তাহলে কি পুলিশ বাহিনী চুপ করে থাকবে বা তারা এড়াই যাবে? এটা কখনো তারা এড়াই যাবে না। আওয়ামী লীগ মিছিল মিটিং করতে গেলে তাদেরকে বাধা দিবে, কারণ এদের শত্রু আওয়ামী লীগ। এবং এরা নিজেরা ওই রাজনৈতিক দল এসে মাঠে মারামারি করবে না, এরা পুলিশদের বাধা দেওয়ার চেষ্টা করবে। আর পুলিশ ব্যর্থ হলে সেখানে বিডিআর আনবে, বিডিআর ব্যর্থ হলে আর্মি আনবে। কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগকে এখন ছেড়ে দিবে না। ঠিক একইভাবে কিন্তু বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে তখন পুলিশ অ্যাকশন নিত সরকারের অর্ডারে।
আর সরকারের অর্ডার যারা পালন করতেছে তাদের কেন আপনি জনগণের শত্রু মনে করবেন? পুলিশ বাহিনীতে যারা চাকরি করে তারা নিম্নবিত্ত সর্বোচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছে চাকরিটা অনেক গুরুত্বপূর্ণ, তাদের কাছে কমান্ড মানাটা অনেক গুরুত্বপূর্ণ, তাদের পরিবার অনেক গুরুত্বপূর্ণ। আর পরিবারকে নিরাপদ রাখতে গেলে তাদের চাকরিটাও নিরাপদ রাখতে হবে। এই চাকরির জন্য এরা যে কিছু করতে পারে, এবং সরকার যখন অর্ডার দেবে সেটা অর্ডার যদি ভুল থাকে সেটা সরকারের দোষ, পুলিশের দোষ না। আপনারা এই পুলিশ বাহিনীকে এইভাবেই করে এখন তো সেই ফল ভোগ করতেছেন, আপনারা নিজেরাই ভোগ করতেছেন। এখন ওই পিনাকি আবার পুলিশের জন্য মায়া কাঁদা কাঁদে। কত বড় নোংরা মেন্টালিটির মানুষ হলে এই টাইপের কাজ করতে পারে, এই টাইপের কথা বলতে পারে? এদের আসলে বন্ধুকে, এদের আসলে ভালোকে, এদের সব থেকে বড় একটা অস্ত্র ভারত বিরোধিতা। ভাই, ভারত আপনারা যেভাবে যে ভাষায় বিরোধিতা করেন, এটা বিরোধিতার কোনো ভাষা না। ভারতের সাথেও যে শেখ মুজিবের যে চুক্তি, আপনি 2 দিন আগের বিবিসির একটা নিউজ দেখেন যে 72 সালে যে চুক্তি হয়েছিল ওইটা নিয়ে দেশ বিক্রি করে দিছে, এতে হয়েছে তা হয়েছে। এখন তো সবাই বলতেছে না ওটা চুক্তিটা ভালো ছিল, এমনকি একটা সদ্য স্বাধীন দেশের জন্য এরকম একটা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক একইভাবে শেখ হাসিনার যেসব চুক্তি, যেসব ডিল, এইগুলোকে খুবই বাজেভাবে দেখানো হয়। আরে ভাই, একটা দেশ, একটা বৃহৎ একটা দেশ, তার পাশে বাংলাদেশ একটা ছোট দেশ, তাদের সাথে তো ফাইট করে জেতা যায় না বা ফাইট করে চলা যায় না। যেমন ধরেন এই যে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে করতে গেছিল, কি অবস্থা তাদের দেখেন। এখন তাদের তো গোলামিও করব না বা তাদেরকে গোলামি করতে হবে এরকমও না, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। তাদের সাথে শত্রু ভাবাপন্ন মন নিয়ে বা শত্রু ভাবাপন্ন ভাব নিয়ে চললে মানে কারো জন্যই মঙ্গল না। তারপরে দেখেন যে এদের বহু প্রত্যাশার সোনার ছেলেরা সরকার গঠন করছে। এখন এই সোনার ছেলেদের বিরুদ্ধেই এরা দুর্নাম রটাচ্ছে, বদনাম রটাচ্ছে, এরা যা মন চাচ্ছে তাই বলতেছে। এই সাংবাদিক ইলিয়াস হোসেন 1000 কিলোমিটার দূরে থেকে রেডিও হয়েছে, কোন লেভেলের দুর্নীতি হচ্ছে, কোন লেভেলের মিটিং হচ্ছে, কি হচ্ছে, সে সেই খবর পাওয়া যায়। সে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরের দিনই বাংলাদেশ থেকে কয় টাকা পাচার হয়েছে তার একদম টু দ্য পয়েন্ট হিসাব দেয়। আরে ভাই, বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে সেই টাকা বা সেই বড় অঙ্কটা কিন্তু করছে বাংলাদেশের সাধারণ জনগণ। বুঝে হোক না বুঝে হোক, হুন্ডির মাধ্যমে বিদেশের থেকে যে টাকাগুলো আসে এই টাকাগুলো তো সবই পাচার হয়ে যায়। এটা সাধারণ জনগণের একটা ভুল ছিল বা এটার বিষয়ে সচেতন করা উচিত ছিল। আর তোমরা পাচারের কথা বিরুদ্ধে কথা বলো, তোমাদের প্ররোচনায় তোমরা উস্কানি দিয়েছো এইসব হুন্ডি ব্যবহার করার জন্য। তোমরা আবার দেশপ্রেম দেখাও, কোন লেভেলের মানুষ তোমরা? দেশের প্রতিটা মানুষের উচিত এদের বিষয়ে সচেতন হওয়া। বিশেষ করে যারা সচেতন মানুষ তাদের প্রত্যেকের উচিত এদের বিষয়ে সকলকে সচেতন করা, ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা, সাধারণ মানুষকে সচেতন করা। চরম লেভেলের বিরোধিতা নিজের মানসিক শান্তি যেমন কেড়ে নেয়, তেমনি দেশের সমাজের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করে দেয়। তাই আপনারা সবাই সচেতন হন এবং চরম লেভেলের বিরোধিতা কারোর সাথেই করা ঠিক না। ক্ষমার থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। এই ছাত্র সমন্বয়করা শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা সরকার গঠন করে সবার দিকে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাতো, তাহলে দেশের মানুষ, সমাজের মানুষ এদের প্রতি কতটা পজিটিভ থাকতো একবার ভেবে দেখেন তো। আর এরা এই যে প্রতিশোধ নিতে যে, এই যে ঘৃণা ছড়াতে যে, নিজেদেরকেই এখন সাধারণ মানুষের থেকে দূরে সরাই নিয়েছে। সুতরাং ঘৃণা কারোর জন্যই ভালো ফল আনে না, প্রতিশোধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না।